আলোচনা করব কোষ বিভাজন কয় প্রকার। কোষ বিভাজন হলো 3 প্রকার। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। কোষ বিভাজন হলো এই 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এই 3 প্রকার পদ্ধতিতেই কোষ বিভাজন হয়। কোষ বিভাজন মানে ডবল হওয়া, কোষ একটা কোষ থেকে দুটো কোষ বা দুটো থেকে চারটা। হ্যাঁ, এখন আমরা আলোচনা করব মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে, তারপরে অ্যামাইটোসিস আলোচনা করব, তারপরে মিওসিস আলোচনা করব। তো দেখো মাইটোসিস কোষ বিভাজনে কি হয়। মাইটোসিস তোমরা কোষ চক্র তো তোমাদের পড়িয়েছিলাম যে কোষ চক্র কি প্রথমে কি হবে, ইন্টারফেজ, তারপরে মাইটোটিক ফেজ বা ডিভাইডিং ফেজ। তো ইন্টারফেজের দশাগুলো হলো G1, S, G2, তারপরে শুরু হবে মাইটোসিস। মাইটোসিস আবার দুটো ভাগে ভাগ আছে বলেছিলাম তোমাদের। প্রথমটা হবে ক্যারিওকাইনেসিস, আর তারপরেটা হবে সাইটোকাইনেসিস। ঠিক আছে, ক্যারিওকাইনেসিসে কি হবে, নিউক্লিয়াসের বিভাজন হবে। সাইটোকাইনেসিসে সাইটোপ্লাজমের বিভাজন হবে। ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন আবার 4 পদ্ধতিতে হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো এটা যদি সময় আমরা ধরি যে কতক্ষণ থাকবে, তো সব থেকে বেশি থাকবে প্রোফেজ আর টেলোফেজ। মেটাফেজ, অ্যানাফেজে সব থেকে কম। উদাহরণস্বরূপ বলি তো এটা হলো যদি 25 মিনিট, তো এটাতে 5 মিনিট হবে, এটাতে 5 মিনিট হবে, এটা 10 মিনিট, 10 থেকে 15 মিনিট। ঠিক আছে, সব থেকে বেশি হবে প্রোফেজ, তারপরে মেটাফেজ, অ্যানাফেজে সব থেকে কম, টেলোফেজে কিছুক্ষণ বেশি নেবে, তারপরে হয়ে যাবে সাইটোকাইনেসিস। তো কি হবে আমি বলছি সব। প্রোফেজ দশায় কি হবে, ক্যারিওকাইনেসিসে প্রথমে কি হয় দেখো। এটা হলো একটা কোষ, কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ ছিল বা ক্রোমাটিন জালিকা আছে। তো আমরা জানি যে G2 দশার শেষের দিকে নিউক্লিয় জালিকাগুলো পেঁচাতে শুরু করে, পেঁচে পেঁচে কী তৈরি করবে, ক্রোমোজোম। এখানে যে ক্রোমোজোমগুলো তৈরি হবে এটা হলো প্রোফেজ দশা, পি। এখানে যে ক্রোমোজোমগুলো তৈরি হবে এই ক্রোমোজোমগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, এটা কেমন করে হলো আমি তার আগে আর একটু আলোচনা করে দিচ্ছি। এটা একটা কোষ, কোষের মধ্যে একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসে 4টা ডিএনএ আছে। এটা হলো G1 ফেজে। এস ফেজে কি হবে, এস ফেজে বলো, এস ফেজে ডিএনএগুলো ডাবল হয়ে যাবে, ডিএনএগুলো ডাবল হয়ে গেল। G2 ফেজে কিছু হবে না, G2 ফেজের শেষের দিক থেকে কি হবে, এই ডিএনএগুলো ক্রোমাটিন জালিকাগুলো পেঁচিয়ে পেঁচিয়ে ক্রোমোজোম তৈরি করবে। তো এখানে একটা কালো রঙের ক্রোমাটিন জালিকা আছে, নীল রঙের আছে। তো কালো রঙেরটাও ক্রোমোজোম তৈরি করবে, নীল কালারটাও ক্রোমোজোম তৈরি করবে। তো এখানে দেখো ক্রোমোজোম রূপে আছে। ঠিক আছে, ক্রোমোজোম রূপে তৈরি হয়ে গেছে। তো এটা হলো প্রোফেজ দশায়। প্রোফেজ দশায় শুধু ক্রোমোজোম তৈরি হয় এবং চারিদিকে ছড়িয়ে থাকে এটাই না, আরও অনেক কিছু ঘটনা ঘটে প্রোফেজ দশায়। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস জানো যে নিউক্লিয়াসে নিউক্লিওলাস ছিল। তো নিউক্লিওলাসটা আসলে কি মানে কিসের অংশ, নিউক্লিওলাস হলো কিছু ডিএনএরই অংশ, কিছু ডিএনএ নিউক্লিওলাস তৈরি করে। এখন সব ডিএনএ কি তৈরি করে ফেলেছে, ক্রোমোজোম। তো নিউক্লিওলাস আর থাকবে, নিউক্লিওলাস থাকবে না, নিউক্লিওলাস নেই। এই যে নিউক্লিয় পর্দাটা আছে, এই নিউক্লিয় পর্দা ধীরে 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 অবলুপ্তি ঘটবে, আর দেখতে পাবো না। ঠিক আছে, আর কোষের মধ্যে সেন্ট্রোজোম থাকে না, সেন্ট্রোজোম, তো সেন্ট্রোজোম এক জোড়াই থাকে, একটাই থাকে, এক জোড়া। প্রোফেজ দশায় এটা দুটো হয়ে যাবে। এবং দুটো হয়ে কোষের
দুই প্রান্তে চলে যাবে। এটা যদি এইদিকে থাকে তো এইদিকে অপর দুটো যে সেন্ট্রোজোম আছে এটা এইদিকে চলে আসবে, ঠিক আছে। এটা হলো সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম দেখাচ্ছি, এগুলো কি আঁকলাম, সেন্ট্রোজোম। তো প্রোফেজ দশায় কী হবে, ক্রোমোজোমগুলো ক্রোমাটিন জালিকা ক্রোমোজোম তৈরি করবে এবং কোষের মধ্যে চারিদিকে, নিউক্লিয়াসের মধ্যে চারিদিকে ছড়িয়ে ছিটে থাকবে। নিউক্লিয়াস আর দেখতে পাওয়া যাবে না, নিউক্লিয় পর্দা ধীরে ধীরে অবলুপ্তি ঘটতে শুরু করবে। যে সেন্ট্রোজোমগুলো ছিল সেন্ট্রোজোমগুলো বিভাজিত হয়ে কোষের দুই প্রান্তে চলে যাবে। এগুলো এই সমস্ত ঘটনা কোথায় ঘটবে, প্রোফেজ দশায়, ঠিক আছে, বুঝতে পারছো। এবার দেখো মেটাফেজ দশায় কি হয়। এটা কোষের কোষ পর্দা। মেটাফেজ দশায় কি হবে, যে এই যে ক্রোমোজোমগুলো ছিল এই ক্রোমোজোমগুলো কোষের মাঝ বরাবর সজ্জিত হতে শুরু করবে, ঠিক আছে, একদম কোষের মাঝ বরাবর সজ্জিত হবে। এটা হলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মেটাফেজ দশার। সমস্ত ক্রোমোজোমগুলো মাঝ বরাবর থাকবে এবং ক্রোমোজোমগুলোকে আমরা স্পষ্ট বুঝতে পারবো মাইক্রোস্কোপে, বুঝতে পারছো। এই যে নিউক্লিয় পর্দার কিছুটা অবলুপ্তি ঘটেছিল, কিছুটা থেকে গেছিলো না, মেটাফেজ দশায় আমরা কিন্তু আর কোনো রকমের নিউক্লিয় পর্দা দেখতে পাবো না, থাকবে না। তো ক্রোমোজোমগুলো কোথায় এখন, সাইটোপ্লাজমে আছে। ক্রোমোজোমগুলো এখন কোথায় আছে, সাইটোপ্লাজমে আছে। আর এই যে এখানে যে সেন্ট্রোজোম ছিল, আচ্ছা সেন্ট্রোজোমকে আমি এইরকমই করে দিচ্ছি, ঠিক আছে, এটা কি সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম থেকে কিছু তন্তু সৃষ্টি হবে। আচ্ছা তার আগে বলি যে এখান থেকে যে তন্তু, সেন্ট্রোজোম থেকে যে তন্তুগুলো সৃষ্টি হবে, তন্তুগুলো হবে তিন রকমের। কোষ বিভাজনের সময় আমরা সেন্ট্রোজোম থেকে কত রকমের, মানে কোষের মধ্যে কত রকমের তন্তু দেখতে পাবো, তিন রকমের। তার মধ্যে এক রকমের তন্তু হলো ক্রোমোজোমাল তন্তু। কি, ক্রোমোজোমাল তন্তু। এটা কেমন, যে সমস্ত তন্তু, বেম তন্তু, তন্তু মানে বেম তন্তু, যে সমস্ত বেম তন্তু সেন্ট্রোজোম থেকে তৈরি হয়ে ক্রোমোজোমের সঙ্গে এসে যুক্ত হয়েছে। ক্রোমোজোমের এখানে সেন্ট্রোমিয়ার ছিল না, সেন্ট্রোমিয়ারে কাইনেটোকর প্রোটিন ছিল, ওই প্রোটিনের সঙ্গে এসে যুক্ত হবে বেম তন্তুগুলো, বুঝতে পারলা। তো যে সমস্ত তন্তু ক্রোমোজোমের সঙ্গে এসে যুক্ত হবে ওটাকে আমরা বলবো ক্রোমোজোমাল তন্তু। ওকে, কিছু তন্তু আরও আছে যেগুলো ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হবে না, এক প্রান্ত থেকে বেরিয়ে, এক মেরু থেকে বেরিয়ে অপর মেরু পর্যন্ত বিস্তৃত থাকবে। এই ডট ডট লাইনটা হলো মানে এরা কোনো, এগুলো বেমতন্তু, কিন্তু এই বেমতন্তু কোনো ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হচ্ছে না। এই সমস্ত তন্তুকে আমরা বলবো অবিচ্ছিন্ন বেমতন্তু। তো কত রকমের পেলাম, ক্রোমোজোমাল তন্তু, অবিচ্ছিন্ন তন্তু, আরও এক ধরনের তন্তু আছে যেটা আমরা আছে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাবো না যদি আমরা এটাকে বড় করে না দেখি। মানে প্রত্যেকটা ক্রোমোজোমের জায়গাতে যদি বড় করে দেখি, ক্রোমোজোম এখানে সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ার জায়গাটাকে যদি বড় করে দেখি তবে দেখতে পাবো, না তো দেখতে পাবো না। কিন্তু অ্যানাফেজ দশা আমরা এটাকে স্পষ্ট দেখতে পাবো। তো এখন বলছি না, এটাকে অ্যানাফেজ দশায় আমি আলোচনা করব। আর একটা যেটা আছে ওটার নাম আমি বলে দিচ্ছি, ওটার নাম হলো ইন্টারজোনাল তন্তু। ইন্টারজোনাল তন্তুটা এখন আমরা দেখতে পাবো না, এটাকে বড় করলে আমরা দেখতে পাবো, যদি এটাকে বড় করে আঁকি তাহলে আমরা দেখতে পাবো, কিন্তু এরপরে আমরা দেখতে পাবো, ওই জন্য আর আঁকছি না। তো এই সমস্ত ঘটনা ঘটলো, এটা কোন ফেজে ঘটলো, মেটাফেজে। আচ্ছা, মেটাফেজ দশায় যে তন্তুগুলো যে তৈরি হলো, তো প্রাণী কোষে এই তন্তুগুলো তৈরি হয় অ্যাস্ট্রাল রশ্মির মাধ্যমে। অ্যাস্ট্রাল রশ্মি, বেমতন্তু কে তৈরি করে, অ্যাস্ট্রাল রশ্মি। প্রাণী কোষে বেমতন্তুগুলো তৈরি করে অ্যাস্ট্রাল রশ্মি। কিন্তু উদ্ভিদ কোষে, এটা যদি উদ্ভিদ কোষ হয়, উদ্ভিদ কোষ চারকোনা হয় না, এখানেও ক্রোমোজোম আছে, আমি দুটো ক্রোমোজোমেরই দেখাচ্ছি। এটা সেন্ট্রোজোম, এখান থেকেও তন্তু সৃষ্টি হবে, কিন্তু এই তন্তুগুলো অ্যাস্ট্রাল রশ্মি তৈরি করবে না। এই তন্তুগুলো তৈরি হবে মাইক্রোফিলামেন্টের মাধ্যমে।
ঠিক আছে, হ্যাঁ, মাইক্রোফিলামেন্টের মাধ্যমে তৈরি হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রাণী কোষে ব্যামতন্তু তৈরি হচ্ছে অ্যাস্ট্রাল রশ্মির মাধ্যমে, আর উদ্ভিদ কোষে ব্যামতন্তু অ্যাস্ট্রাল রশ্মির মাধ্যমে তৈরি হচ্ছে না। তো যেহেতু প্রাণী কোষে অ্যাস্ট্রাল রশ্মির মাধ্যমে ব্যামতন্তু তৈরি হচ্ছে, তাই আমরা এই ব্যামতন্তুকে বা প্রাণী কোষের মাইটোসিসকে আমরা বলবো অ্যাম্ফি অ্যাস্ট্রাল মাইটোসিস। ঠিক আছে, অ্যাম্ফি অ্যাস্ট্রাল মাইটোসিস বা অ্যাম্ফি অ্যাস্ট্রাল কোষ বিভাজন। উদ্ভিদ কোষে যেহেতু ব্যামতন্তুগুলো অ্যাস্ট্রাল রশ্মি থেকে তৈরি হয় না, এর জন্য এদের আমরা বলবো অ্যানঅ্যাস্ট্রাল অ্যানঅ্যাস্ট্রাল মাইটোসিস। আর প্রাণী কোষেটা হলো অ্যাম্ফি অ্যাস্ট্রাল। ওকে, দেখো অ্যানাফেজ দশায় কি হয়। এ মানে অ্যানাফেজ দশায় যে ক্রোমোজোম, মেটাফেজ দশায় যে ক্রোমোজোমগুলো মাঝ বরাবর ছিল এবং কিছু তন্তু ক্রোমোজোমের সঙ্গে যুক্ত ছিল, কিছু তন্তু ক্রোমোজোমের সঙ্গে যুক্ত ছিল না, আর কিছু তন্তু আছে যা সেন্ট্রোমিয়ার রিজনে আছে, আমরা দেখতে পাচ্ছি না। তো এই তন্তুগুলো, যে তন্তুগুলো যুক্ত হয়ে আছে ক্রোমোজোমের সঙ্গে, এই তন্তুগুলো যদি ছোট হতে শুরু করে তো কি হবে? ছোট হতে যদি শুরু করে তাহলে এই মাঝ বরাবর একটা ক্রোমোজোম এইদিকে চলে আসবে, একটা ক্রোমোজোম উপরের দিকে চলে যাবে। ঠিক আছে, এটা হলো সেন্ট্রোজোম, এটাও সেন্ট্রোজোম। এগুলো হলো অপত্য ক্রোমোজোম বা ক্রোমাটিড। এখানে যে ব্যামতন্তুগুলো যে যুক্ত হয়েছিল সেন্ট্রোমিয়ারের সঙ্গে, এই ব্যামতন্তুগুলোর যদি সংকোচন হয়, সংকোচন যদি না হয় তো এরকম হবে, আর যদি সংকোচন হয় তো ক্রোমোজোমগুলোকে নিজের দিকে টানতে শুরু করবে। আর এখানেও দেখো কিছু ডট ডট করে আমি তন্তু দেখাচ্ছি। এই তন্তুগুলো আসলে ছিল এই সেন্ট্রোমিয়ারের মাঝে, এটাই হলো ইন্টারজোনাল তন্তু। ঠিক আছে, ব্যামতন্তু। তো ইন্টারজোনাল তন্তুগুলো যখন ক্রোমোজোমগুলো একসঙ্গে ছিল তো খুবই ছোট ছিল। তো এগুলো ইন্টারজোনাল তন্তু যদি বড় হতে শুরু করে তো ক্রোমোজোমগুলোকে ঠেলে দিবে। আসলে হয় কি যে এখানে যে ক্রোমোজোমের যে দুটো ক্রোমাটিড আছে, এই দুটো ক্রোমাটিডের মধ্যে বিকর্ষণ, ক্রোমোজোমাল তন্তুর সংকোচন আর ইন্টারজোনাল তন্তুর প্রসারণ, এই সমস্ত কারণে ক্রোমাটিডগুলো মাঝ বরাবর থেকে মানে কোষের যে দুই মেরু আছে, দুই মেরুর দিকে সরতে শুরু করে। কে সরছে? ক্রোমোজোম। কোন দশায় সরছে? অ্যানাফেজ দশায়। তো ক্রোমোজোমের এইরকম সরে যাওয়াকে, অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের এইরকম সরে যাওয়াকে বলা হয় অ্যানাফেজীয় চলন। অ্যানাফেজীয় চলন কোথায় দেখতে পাবো? যে অ্যানাফেজ দশায় পাবো। এখানে কি হবে? যে ক্রোমোজোমগুলো মাঝ বরাবর থেকে উভয় মেরুর দিকে সরতে শুরু করবে। বুঝতে পারলা? এটা হয় অ্যানাফেজ চলন বা অ্যানাফেজ দশা। এবার আমরা দেখবো এরপরে, আচ্ছা এদিকে দেখো, প্রথমে মাইটোসিসের ক্যারিওকাইনেসিসে প্রথমে কি পাবো? প্রোফেজ, তারপরে হ্যাঁ, এবার আমরা দেখবো টেলোফেজে কি হয়। এই যে অ্যানাফেজ দশায় যে ক্রোমোজোমগুলো উভয় মেরুর দিকে সরতে শুরু করছিল, শেষ পর্যন্ত এরা একদম মেরুর দিকে চলে আসবে, দুই প্রান্তে চলে আসবে। ঠিক আছে, আসার পর এখানে ক্রোমোজোম অবস্থায় পেঁচিয়ে তো ক্রোমোজোম তৈরি হয়েছিল। তো এই পাকগুলো খুলে যাবে, পাকগুলো খুলে আবার কুণ্ডলীকৃত আর থাকবে না, সুতোর মতো হয়ে যাবে। মানে আবার কোন অবস্থায় আসবে? ক্রোমাটিন অবস্থায় আসবে। প্রোফেজ দশায় নিউক্লিয় পর্দা ছিল, ধীরে ধীরে বিলুপ্ত হয়েছিল। এই টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দা আবার সৃষ্টি হবে। ঠিক আছে, টেলোফেজ দশায় কি হবে? যে অ্যানাফেজ দশায় যে ক্রোমোজোমগুলো উভয় মেরুর দিকে গেল, ক্রোমোজোমের পাক খুলে গিয়ে আবার এরা ক্রোমাটিন রূপে থাকতে শুরু করবে। ক্রোমাটিনের চারিদিকে একটা পর্দা সৃষ্টি হবে, যেটাকে আমরা বলছি নিউক্লিয় পর্দা।
এবং এখানে নিউক্লিওলাসও তৈরি হবে। নিউক্লিওলাস প্রোফেজ দশায় নিউক্লিওলাস অবলুপ্তি হয়ে গেছিলো, টেলোফেজ দশায় আবার নিউক্লিওলাসের উৎপত্তি হবে, নিউক্লিয় পর্দার উৎপত্তি হবে। আলটিমেটলি টেলোফেজ দশায় দুটো নিউক্লিয়াসের উৎপন্ন হলো। নিউক্লিয়াস কটা তৈরি হলো টেলোফেজ দশায়? দুটো। এই পর্যন্ত হলো ক্যারিওকাইনেসিস। হ্যাঁ, নিউক্লিয়াসের বিভাজন হয়ে গেল। নিউক্লিয়াসের বিভাজন হলো না, প্রথমে একটা নিউক্লিয়াস ছিল, এখন কয়টা নিউক্লিয়াস? দুটো নিউক্লিয়াস হয়ে গেছে। এটা হলো টেলোফেজ। এরপরে কি হবে, যে নিউক্লিয়াসের তো বিভাজন হয়ে গেল, তারপরে কিসের বিভাজন হবে? সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের। সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের। তো প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়, কোষ পর্দা যে বা সাইটোপ্লাজমের যে বিভাজন হয়, এটা হয় ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে। কি ক্লিভেজ মানে কোষ পর্দাটা এরকম ভিতরের দিকে ঢুকতে শুরু করবে, ঠিক আছে? এটা হলো খাঁজ, একটা খাঁজ, এবং এই খাঁজটা ধীরে ধীরে বাড়তে শুরু করবে, শেষ পর্যন্ত সম্পূর্ণই হয়ে যাবে। দিয়ে এটা একটা নতুন কোষ তৈরি হলো, এটা একটা দুটো অপত্য কোষ সৃষ্টি হলো না? একটা কোষের মৌলিক গঠন কোষ পর্দা, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, তিনটাই আছে। এখানেও কোষ পর্দা, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস তিনটাই আছে। তো দুটো অপত্য কোষ সৃষ্টি হলো। এটা কোন পদ্ধতিতে হলো? মাইটোসিস। আর আমি যেটা এখন সাইটোকাইনেসিস বললাম, এটা হলো প্রাণী কোষের ক্ষেত্রে, ঠিক আছে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস কেমন করে হয় তোমরা এটা প্রাণী কোষের সাইটোকাইনেসিস বুঝে গেছো? আমি উদ্ভিদ কোষের দেখাচ্ছি। উদ্ভিদ কোষের আকার সাধারণত এরকম চারকোনা হয়, তাই না? এর বাইরে কি থাকবে? আর ভিতরে কোষ পর্দা থাকবে, কারণ উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, আমরা জানি। টেলোফেজ দশা হয়ে গেছে মানে কি, দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। এখন শুধু কি হওয়ার প্রয়োজন আছে? সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হয়ে গেছে, দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, মানে কি ক্যারিওকাইনেসিস হয়ে গেছে, এখন শুধু সাইটোকাইনেসিস হওয়া দরকার। তো উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কেমন করে হয়? উদ্ভিদ কোষে যে সাইটোকাইনেসিস হবে, সাইটোকাইনেসিসের জন্য কিছু কণা আছে যেগুলো হলো মাইক্রোফিলামেন্ট, এগুলো মাঝ বরাবর জমতে শুরু করবে, ঠিক আছে? মাঝ বরাবর জমতে জমতে একটা গঠন সৃষ্টি করবে, গঠনটার নাম হলো ফ্রাগমোপ্লাস্ট। এটা কি? এটা হলো ফ্রাগমোপ্লাস্ট। এই ফ্রাগমোপ্লাস্টের সাথে গোলগি ভেসিকল যুক্ত হয়ে তৈরি করবে কোষপাত বা সেল প্লেট। প্রথমে কি জমা হলো? মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট জমা হয়ে 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 তৈরি হলো ফ্রাগমোপ্লাস্ট। ফ্রাগমোপ্লাস্টের সঙ্গে গোলগি ভেসিকল যুক্ত হবে। ব্লু কালার একটু দেখাচ্ছি। গোলগি ভেসিকল যুক্ত হলো, গোলগি ভেসিকল যুক্ত হয়ে এটা তৈরি হলো কোষপাত। এই কোষপাতের সাথে সেলুলোজ যুক্ত হবে। কি? সেলুলোজ। কোষপাতের সঙ্গে প্লাস সেলুলোজ, সেলুলোজ যুক্ত হয়ে মাঝ বরাবর শেষ পর্যন্ত সাইটোপ্লাজম বিভাজন হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করবে। তো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের সাইটোকাইনেসিস বুঝতে পারলা? উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস হবে ক্লিভেজ পদ্ধতিতে, কোষ পর্দা খাঁজ হয়ে ধীরে ধীরে দুটো অপত্য কোষ সৃষ্টি করবে। আর উদ্ভিদ কোষে প্রথমে ফ্রাগমোপ্লাস্ট তৈরি হবে, তারপরে কোষপাত, কোষপাতের সঙ্গে সেলুলোজ যুক্ত হবে, যুক্ত হয়ে দুটো ভাগে ভাগে দুটো অপত্য কোষ সৃষ্টি করবে, ঠিক আছে? এই হলো মাইটোসিস পদ্ধতি। মাইটোসিস যে কোষ বিভাজন, এই পদ্ধতিটা আবিষ্কার করেছিল একজন বিজ্ঞানী যার নাম হলো ফ্লেমিং।
ফ্লেমিং, ওয়েলদার ফ্লেমিং, আলেকজান্ডার ফ্লেমিং না, আলেকজান্ডার ফ্লেমিং আলাদা, আলাদা একজন ফ্লেমিং, আর ওয়েলদার ফ্লেমিং আলাদা। এই তো এটা হলো ওয়েলদার ফ্লেমিং, ওয়েলদার ফ্লেমিং মাইটোসিস আবিষ্কার করেন। ঠিক আছে, তো আমরা দেখতে পেলাম যে ক্যারিওকাইনেসিস হলেই যে শুধু কোষ বিভাজন হয়ে যাবে তা না, ক্যারিওকাইনেসিসের পরে কি হতে হবে, সাইটোকাইনেসিস হতে হবে। এতটুকু বুঝতে পেরেছো? মনে করো যে কোনো কোষে ক্যারিওকাইনেসিস তো হচ্ছে কিন্তু সাইটোকাইনেসিস হয় না, তো কি হবে, ক্যারিওকাইনেসিস হলো মানে দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেল, সাইটোকাইনেসিস হয় না, এই কোষটা আবার বিভাজন করবে, মানে বিভাজন দশায় আসবে। তো আবার কি হবে, দুটো নিউক্লিয়াস ছিল, দুটো নিউক্লিয়াস থেকে 4টা নিউক্লিয়াস তৈরি হবে, হবে না? কারণ ক্যারিওকাইনেসিস হচ্ছে, সাইটোকাইনেসিস হয় না। আবার ক্যারিওকাইনেসিস হবে, 4টা ছিল এবার 8টা তৈরি হবে। এরকমই তো হবে। সাইটোকাইনেসিস যদি না হয়, শুধু ক্যারিওকাইনেসিস যদি হয়, তো একটা কোষের মধ্যে আমরা অনেকগুলো নিউক্লিয়াস দেখতে পাবো, পাবো না? তো এইরকম একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস যদি থাকে এবং এইরকম যদি আমরা উদ্ভিদ কোষে দেখতে পাই, কোথায়, উদ্ভিদ কোষকে যদি দেখতে পাই, তাহলে আমরা এই রকমের কোষকে বলবো সিনোসাইট, সিনোসাইট। আর যদি প্রাণী কোষ হয় তাহলে এটাকে আমরা বলবো সিনসাইটিয়াম। মনে করো যে এটা প্রাণী কোষ, তো প্রাণী কোষে এরকম অনেকগুলো নিউক্লিয়াস যুক্ত যদি থাকে তাহলে আমরা এটাকে বলবো সিনসাইটিয়াম। আর এটা যদি উদ্ভিদ কোষ হতো তাহলে ওটা করবো সিনোসাইট। বুঝতে পারলা? এটা হলো মাইটোসিস, কোষ বিভাজন।